হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনালি গতকালকে এফসি গোয়ার কাছে এসে তারা তাদের আনবিটেন রানটা থামালো। গতকালকে এফসি গোয়া ম্যাচে হারার অন্যতম দুটি বড় কারণ তোমাদেরকে জানাবো, মোহনবাগানের পরের ম্যাচ কবে, কোথায়, কোন টিমের সাথে রয়েছে সেটা জানাবো, মোহনবাগানের কি নতুন স্ট্রাইকার নেওয়া উচিত এই বিষয় নিয়ে কথা বলবো। নুনু রেইস অবশেষে রেজিস্টার হতে চলেছে, কার জায়গায় রেজিস্টার হবে সবকিছু বিস্তারিত জানাবো এবং আইএসএল এর কিছু ট্রান্সফার আপডেট রয়েছে সেগুলোও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব গতকালকের ম্যাচটা নিয়ে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট একটা আনবিটেন রানের পর ফাইনালি তাদের আনবিটেন রানটা ব্রেক করলো এফসি গোয়ার ঘরের মাঠে গিয়ে। আর এই মাঠে বরাবরের রেকর্ড কিন্তু এমনই হয়, মোহনবাগান কিন্তু খুব কমই এফসি গোয়াকে হারিয়েছে। তো সেখানেই এফসি গোয়া তাদের ঘরের মাঠে মোহনবাগানকে 2-1 গোলে হারালো। এফসি গোয়ার হয়ে দুটো গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ, 12 মিনিটের মাথায় একটা শট করে যেটা ডিফ্লেক্ট হয়ে গোলে যায়, এবং পেত্রাতস 55 মিনিটের মাথায় পেনাল্টির মাধ্যমে সমতায় ফেরায়। আর 68 মিনিটের মাথায় আবারও ব্রাইসন ফার্নান্ডেজ একটি গোল করেন। জোড়া গোলে তিনি কিন্তু এফসি গোয়াকে জেতালেন এই ম্যাচে, আর মোহনবাগানের আনবিটেন রানটা ভেঙে দিয়ে নিজেদের আনবিটেন রানটা অক্ষত রাখলো। তো গতকালকের ম্যাচের স্ট্যাটিস্টিক নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে মোহনবাগান 13টা শট নিয়েছিল, 3টে অন টার্গেট। এফসি গোয়া 12টা শট নিয়েছিল, 5টা অন টার্গেট। বল পজিশনে মোহনবাগান 59%, এফসি গোয়া 41%। আর পাস খেলেছিল মোহনবাগান 396টা, অন্যদিকে এফসি গোয়া তারা 290টা। তো সেখানেই এফসি গোয়া কিন্তু দিন শেষে 3 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশনে 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে রইল। তো সেখানেই যদি আমরা কথা বলি মোহনবাগানের এই ম্যাচে হারার অন্যতম দুটি বড় কারণ নিয়ে, 1 নম্বর দিমিত্রিয়স পেত্রাতস, তিনি কিন্তু এই ম্যাচে চোট পান, সম্ভবত হ্যামস্ট্রিংয়ে একটা চোট রয়েছে, যার ফলে তাকে কিন্তু খুব আর্লি তুলে নিতে হয়। প্রায় 55 থেকে 56 মিনিটের মাথায় তাকে তুলে নিয়ে জেসন কামিংসকে নামানো হয়। দুজনেই কিন্তু ফরওয়ার্ড, তারপরেও কিন্তু এই ম্যাচটাতে কন্টিনিউ করে জেসন কামিংস এবং ম্যাকলারেন একসাথেই। তো সেখানে অবশ্যই এই ম্যাচটা মোহনবাগানকে অনেকটা সাফার করিয়েছে পেত্রাতসের ইনজুরিটা। আর একটা অন্যতম বড় কারণ, 2 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে গ্রিগ স্টুয়ার্টের না থাকাটা। গ্রিগ স্টুয়ার্ট এই ম্যাচে না থাকায় কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গেল মোহনবাগানের। পেত্রাতস না খেলতে পারলে সেখানে গ্রেগ স্টুয়ার্টের যদি অপশনটা থাকতো অবশ্যই বেটার হতো। তবে পেত্রাতস, গ্রেগ স্টুয়ার্ট দুটো সেরা বিদেশি মিডফিল্ডার না থাকার ফলে কিন্তু মোহনবাগান এই ম্যাচে হারার একটা অন্যতম বড় কারণ হতে পারে। তো আমার মতে এই দুটো কারণই কিন্তু মোহনবাগানের রয়েছে এই ম্যাচে হারার। এছাড়াও ডিফেন্সেও কিছুটা প্রবলেম দেখা গিয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাগ্যও কিছুটা খারাপ ছিল মোহনবাগানের। তবে তোমাদের মতে এই ম্যাচে মোহনবাগানের হারের কারণটা অবশ্যই জানিও। এরপরে যদি আমরা চলে আসি আইএসএল এর কিছু ট্রান্সফার আপডেট নিয়ে, প্রথমত একটা আপডেট জানিয়ে দিই ইস্টবেঙ্গলকে নিয়ে। তো ইস্টবেঙ্গলের দুই প্লেয়ার হীরা মণ্ডল ও তন্ময় দাস তারা কিন্তু রিজার্ভ দলের সঙ্গে রিহ্যাব সারছেন। তাদের কিন্তু চোট রয়েছে এবং বর্তমানে তারা রিহ্যাব সারছেন। পাশাপাশি মোহামেডান এসসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে। মোহামেডান এসসির বিদেশি ফরওয়ার্ড সিজার মানজোকি তিনিও কিন্তু চোট পেয়েছেন, অনুশীলন চলাকালীন তিনি কিন্তু সাইড লাইনে চলে গেলেন এমনটাই খবর রয়েছে। পাশাপাশি যদি আমরা পাঞ্জাব এফসির আপডেট নিয়ে কথা বলি, পাঞ্জাব এফসির বিদেশি ফরওয়ার্ড মুসাগা বাকেঙ্গা, 32 বছর বয়সে একজন সেন্টার ফরওয়ার্ড, তিনি কিন্তু পাঞ্জাব ছেড়ে দিয়েছে, মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেটেড করে নিয়েছে। আর যেমনটা খবর রয়েছে তিনি কিন্তু রিটায়ার্ড করে নিতে চলেছেন। এর পাশাপাশি পাঞ্জাব এফসির আরও একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার যার নাম মহেশ্বর সিং টংব্রাম, তিনি কিন্তু পাঞ্জাব এফসি ছেড়ে দিয়েছে। একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, বর্তমানে তিনিও উইদাউট ক্লাবে রয়েছে। এরপরে যদি আমরা কথা বলি সৌভিক চক্রবর্তীকে নিয়ে, বর্তমানে ইস্ট বেঙ্গলের হয়ে খেলছে একজন ভারতীয় মিডফিল্ডার। মিডফিল্ডারের পাশাপাশি কখনো সেন্টার ব্যাক পজিশনেও খেলতে দেখা গিয়েছে এই সৌভিক চক্রবর্তীকে। তবে বর্তমান সময়ে যেমনটা খবর বেরিয়ে আসছে, এই সৌভিক চক্রবর্তীকে নেওয়ার জন্য ইন্টারেস্টেড রয়েছে হায়দ্রাবাদ এফসি এবং মুম্বাই সিটি এফসি, এই দুটো দলে কিন্তু ইন্টারেস্টেড রয়েছে তাকে সই করানোর ক্ষেত্রে। পাশাপাশি যদি আমরা কথা বলি দেশ বাকিংহামকে নিয়ে, তো দেশ বাকিংহাম তিনি কিন্তু আরও একবার আইএসএলে ফিরে আসতে চাইছেন। আর যে 4টি ক্লাবে তিনি আসার জন্য ইন্টারেস্টেড, 1 নম্বর এফসি গোয়া, 2 নম্বর কেরালা ব্লাস্টার্স এফসি, 3 নম্বর হায়দ্রাবাদ এফসি, 4 নম্বর মুম্বাই সিটি এফসি, এই 4টে ক্লাবের প্রতি ইন্টারেস্টেড রয়েছে। যে কোনো ক্লাব যদি অফার করে মেবি তিনি কিন্তু আরও একবার আইএসএলে ফিরে আসতে পারে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ কবে কোন টিমের সাথে রয়েছে, তো মোহনবাগানের পরের ম্যাচ আর বেশি দেরি নেই, মাত্র 5 দিন পরেই রয়েছে।
26শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 থেকে পাঞ্জাব এফসির সঙ্গে রয়েছে মোহনবাগানের পরের ম্যাচ। পাঞ্জাব এফসিরই হোম গ্রাউন্ড দিল্লি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। তোমরা জানো পাঞ্জাব এফসি কিন্তু তাদের হোম ম্যাচ জওহরলাল নেহেরু স্টেডিয়ামেই খেলে থাকে। তো এই ম্যাচটাই মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির সঙ্গে 26শে ডিসেম্বর। আর এরপরে যদি আমরা কথা বলি পেত্রাতসকে নিয়ে, তো এই ম্যাচে পেত্রাতস তিনি কিন্তু চোট পেয়েছেন। তোমরা জানো 55 থেকে 56 মিনিটের মাথায় তাকে কিন্তু মাঠ ছাড়তে হয়। তবে তার চোট কতটা গুরুতর এই বিষয়ে আপডেট নেই। গ্রেগ স্টুয়ার্ট তারও চোট রয়েছে। আর এই দুই সেরা বিদেশি মিডফিল্ডারে যদি সেরকম গুরুত্বপূর্ণ চোট হয়, সেই জায়গায় কিন্তু নুনো রেইজের রেজিস্টার হওয়াটা কনফার্ম হয়ে যাচ্ছে। অবশ্যই নুনো রেইজ যে কোনো ম্যাচের আগেই তিনি রেজিস্টার হয়ে যেতে পারে যদি তাদের চোটটা খুব সিরিয়াস হয়। 1 থেকে 2 মাসের জন্য তারা ছিটকে যায়। তো দেখা যাক গ্রেগ স্টুয়ার্ট এবং পেত্রাতস কত দ্রুত কামব্যাক করতে পারে। তবে যদি নুনো রেইজকে রেজিস্টার করানো হয়, এই দুই বিদেশি মিডফিল্ডারের মধ্যে কোন মিডফিল্ডারের পরিবর্তে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তবে নুনো রেইজের রেজিস্টার হওয়াটা কিন্তু দিন দিন চূড়ান্ত হয়ে যাচ্ছে। যদি পেত্রাতস বা গ্রেগ স্টুয়ার্টের মধ্যে যে কোনো একজন প্লেয়ার 1 মাসের জন্য ছিটকে যায়, সেক্ষেত্রে নুনো রেইজ রেজিস্টার হওয়াটা কিন্তু প্রায় চূড়ান্ত বলতে পারো। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের একটি ভালো সুখবর নিয়ে, তো মোহনবাগান এত দুঃখের মাঝেও একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে এফসি গোয়া ম্যাচে হারার পরেও তারা কিন্তু 1 নম্বরেই রইল। 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে কিন্তু মোহনবাগান 1 নম্বরেই থাকছে। মোহনবাগানকে কিন্তু আর কোনো টিম বর্তমান সময়ে টপকাতে পারছে না পরের ম্যাচ খেলার আগ পর্যন্ত। তো সেখানেই মোহনবাগান 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে এবং টপ ফোরে যে 4টে টিম রয়েছে 4টে দলই কিন্তু 12টা করে ম্যাচ খেলেছে এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট মোহনবাগানেরই রয়েছে। তো মোহনবাগান কিন্তু লিগ টপার হিসাবেই থাকছে এই ম্যাচটা হেরে যাওয়ার পরেও। আর এরপরে যদি আমরা কথা বলি ম্যাকলারেনকে নিয়ে, তো ম্যাকলারেন লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু একদমই খেলতে পারছে না। যে কোয়ালিটির স্ট্রাইকার ম্যাকলারেন, সেই কোয়ালিটির পারফরমেন্স কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। প্রায় 30 থেকে 40%ও যদি তিনি দেখাতে পারতেন, মেবি মোহনবাগানের জন্য বেটার হতো। তবে এখনও সেই পারফরমেন্সটাকে তুলে ধরতেই পারেনি জেমি ম্যাকলারেন। তবে কি নতুন স্ট্রাইকার নেওয়ার প্রয়োজন রয়েছে? তো দেখো এখনও অনেক সময় আছে। প্লেয়ারটার সঙ্গে অনেক দিনের চুক্তি রয়েছে, প্রায় 3 থেকে 4 বছরের চুক্তি রয়েছে। তাকে আরও একটু সময় দেওয়া হোক, হয়তো নিজেকে মানিয়ে তুলতে পারে। জেসন কামিংস যখন প্রথমে এসেছিল তিনিও কিন্তু খুব একটা ভালো খেলেনি, তবে মিডল সিজন থেকে দুরন্ত পারফরমেন্স করতে শুরু করে, 12টা গোলও করে ফেলেছিল। তো সেখানে ম্যাকলারেনের কাছে আরও অনেক সময় পড়ে রয়েছে তাকে প্রমাণ করার জন্য। এই মরশুমটা আপাতত যাচাই করে নিতেই পারে এবং হয়তো এই মরশুমটা না হলেও পরের মরশুমে ব্রিলিয়ান্ট খেলতে পারে জেমি ম্যাকলারেন, কারণ তার কোয়ালিটি রয়েছে। অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমের হয়ে খেলেছেন, এই লিগের সর্বোচ্চ সেরা গোলদাতা। তো অবশ্যই ম্যাকলারেন একজন কোয়ালিটি স্ট্রাইকার, যে কোনো মুহূর্তে তিনি কিন্তু কামব্যাক করতে পারে, নিজের ফর্মে ফিরে আসতে পারে। এই মুহূর্তেই নতুন কোনো বিদেশি স্ট্রাইকার আসার সম্ভাবনা নেই, যেখানে কামিংস এবং জেমি ম্যাকলারেনের মতো স্ট্রাইকার রয়েছে। বাকি দেখা যাক এই দুজন স্ট্রাইকার যত দ্রুত ফর্মে ফিরতে পারবে ততই ভালো হবে মোহনবাগান দলের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। মোহনবাগান রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।